দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা এবং ফরিদপুর জেলার এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা এই ফরিদপুর জেলার জন্যও নতুন এবং আমাদের বাংলাদেশের চাষিদের জন্য কিছুটা নতুন, আর সেটা হচ্ছে বস্তায় আদা চাষ। যে জায়গাটায় আমরা আদা চাষ করি এই জায়গার অন্য কোনো ফসল হবে না। এইভাবে হলো প্রতি লাইনে আমার 90টা করে গাছ আছে, এক লাইনে এক লাইনের দূরত্ব 3 ফিট। আমি এই বীজগুলো মূলত রাঙ্গামাটি থেকে কালেকশন করছি। প্রত্যেক বস্তায় আপনার 70 থেকে 80 টাকার মধ্যে খরচ। যেরকম 2 লাখ টাকা খরচ করলে হয়তো 4-5 লাখ টাকা বিক্রি করা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি কি এবারই প্রথম করছেন এই বস্তা আদা চাষ? জি আমি এবারই প্রথম আদা চাষ করছি। আচ্ছা, তো কিন্তু আপনার এই জমিটা দেখে আমার মনে হচ্ছে আপনি এখানে আগে আম বাগান করেছেন। জি, তাহলে আমটা হচ্ছে মেইন ফসল? জি আমটা হচ্ছে মেইন ফসল। তার পাশাপাশি আপনি এই বস্তা আদা চাষ করছেন? জি। আচ্ছা, তো এই আম বাগানটা কতদিন ধরে এখানে? এই আম বাগানটা 3 বছর হয়েছে আর কি। মাত্র 3 বছর? জি। আর আদা হচ্ছে এবারই আপনি প্রথম করলেন? আদা এবারই প্রথম। তো এই যে বস্তায় যে আদা চাষ করা যায় এটা আসলে কিভাবে আপনার মাথায় আসলো? প্রথমত আমি এই জিনিসটা ইউটিউব থেকে দেখি, ইউটিউব থেকে কিছু ধারণা নেই। পরে আমাদের উপজেলা অফিসে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করি, ওনারা আমার সাহায্য সহযোগিতা করে আদা চাষের ব্যাপারে। ওইখান থেকে আমার মূলত ইউটিউব থেকে ধারণা নেওয়া, তারপরে এই উপজেলা যে কৃষি অফিসার আছে ওনাদের সহযোগিতায় আমি এই আদা চাষ করি। ও, তার মানে হচ্ছে আপনি একজন আধুনিক কৃষক বলা যায়, কারণ এটা তো একটা নতুন পদ্ধতি। জি বলতে পারেন আর কি। তো এই যে কৃষিকাজে আপনি সারাদিন তো মনে হয় ব্যস্ত থাকেন, এর পাশাপাশি ইউটিউব দেখার সময় হয়? জি আপা, আমি ইউটিউব দেখি, মাঝে সাঝে দেখি। তারপরে প্রত্যেক দিন রাত্রে মনে হয় আমি 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন ইউটিউব দেখি। আধুনিক চাষবাস সম্বন্ধে খবর নেওয়ার জন্যই আমার ইউটিউবটা দেখা। এইখানে যে জায়গাটা আছে এটা কতটুকু জমির পরিমাণ? এখানে আমার 33% জমি আছে। এই জমিটা মূলত আমার লিজ নেওয়া। লিজ নেওয়া জমি। আমার আরো কিছু জমি আছে এরকম আম বাগান, আমি দেখাশোনা করি। আরো 300 আমের আম গাছ আছে। এখান থেকে এই পুরা জমিটাই আমার একটা লিজের মতো পদ্ধতিতে নেওয়া। আমি এইগুলায় চাষবাস করি আর কি। পড়াশোনা করেছেন কতটুকু? আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি। 8ম শ্রেণী লেখাপড়া করে আমি বাইরে চলে যাই। ওখানে প্রায় আমি 10 বছর। জি জি। আমি প্রথমে সৌদি আরব থাকি, তারপরে সাউথ আফ্রিকা। কি মনে হচ্ছে আপনার প্রবাস জীবন ভালো ছিল নাকি যে বাংলাদেশে এসে আপনি নিজের মাটিতে কৃষি কাজ করছেন এটা বেশি ভালো? না, নিজের মাটিতে এসে বাংলাদেশে এসে কৃষি কাজ করছি। আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইরে দেখছি, চাষবাস করতেছি। মোটামুটি আর্থিক দিক দিয়ে যদি একটু কষ্টেও থাকি তারপরেও অনেক শান্তিতে আছি আর কি। কারণ অনেকেই কিন্তু বলে যে টাকা খরচ করে দেশে কিছু হয় না, টাকা খরচ করে বিদেশে যায়, কিন্তু আসলে আসল শান্তি মনে হয় দেশে থাকা, তাই তো? না, সম্ভব, দেশেও কিছু করা সম্ভব। প্রবাস জীবনে আমরা যে শ্রমটা দেই প্রবাসে যাই, ওর অর্ধেকটা শ্রম যদি আমরা দেশে দেই আর অর্ধেক ইনভেস্ট করি, আমি মনে করি যে বিদেশের চেয়ে অনেক ভালো কিছু করা সম্ভব আমাদের দেশে। যেরকম কৃষিকাজে আধুনিক চাষ করতে হবে, গরু ছাগল এগুলা পালন করতে হবে, পাশাপাশি আপনার পুকুর টুকুর দিয়েও করতে পারেন। তাতে আমি মনে করি যে বিদেশে যাওয়ার জন্য যে টাকা ইনভেস্ট করবেন ওই টাকাগুলো যদি আপনি দেশে ইনভেস্ট করেন তার চেয়ে অনেক ভালো কিছু করা যাবে আর কি। বা আপনি বেশ খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন, এটা অনেকেই আসলে বোঝে না, ভাবে হয়তো বা বিদেশ জীবনই বেশি সুখের, কিন্তু নিজের দেশে ডাল ভাত খেয়ে থেকেও শান্তি। আপনার কথা যা বুঝলাম, নিজের দেশে ডাল ভাত না খায় থাকাও শান্তি। কারণ হয়েছে কি, আপনার ছেলে মেয়ে মা বাবা সবার সাথে একসাথে থাকতে পারতেছেন। তারপরেও আমি মনে করি যে বিদেশের পয়সাটা যদি আমরা দেশে ইনভেস্ট করি তাতে বিদেশের চেয়ে বেশি ভালো কিছু করা যাবে আর কি ইনশাল্লাহ। তা আপনার এইখানে যে কত বস্তায় আপনি আদা চাষ করছেন? আমি এখানে
3300 বস্তায় আদা চাষ করতেছি। আপনার এখানে হারভেস্ট করতে আরো সময় লাগবে তাই তো? যে এখানে হারভেস্ট করতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি হারভেস্ট করব। আমি চাইতেছি যে এই আদাটা আমি বীজ হিসেবে ব্যবহার করব। আরো পাশাপাশি আমার কাছে কিছু লোক চাইছে, তাদেরও আমি দিব এই বীজ হিসেবে। এই যে বললেন যে আশেপাশে আরো অনেক কৃষকের আপনার কাছে চাইতে এসেছে, মানে তারা কি আপনাকে দেখে উদ্বুদ্ধ হয় যে আসলে এইভাবে তো পতিত জমিতে বা ফল বাগানও আদা চাষ করা যায়? জি জি, আসলে এই জায়গাটা, যে জায়গাটায় আমরা আদা চাষ করি, এই জায়গার অন্য কোনো ফসল হবে না। কারণ এই জায়গাটা হলো ছায়াযুক্ত জায়গা। ছায়ার ভিতরে, কৃষি কাজের ভিতরে এমন কোনো ফসল নাই যে ছায়া জায়গায় হয়। একমাত্র আমি যা দেখলাম আদাটাই ভালো হয় আর কি। এই হিসাবে অনেকের পরিত্যক্ত জমি আছে, এরা চাইতেছে, অনেকেই চাইতেছে আমার দেখে যে আমি এই জায়গাটায় করব, আমার কিছু বীজ দিও। আমিও বলছি যে আগামীতে আমি যখন হারভেস্ট করব তখন তাদেরও দিব। আর আমি চাইতেছি যে অন্তত প্রত্যেক বাড়িতে আদা করার মতো জায়গা আছে, অন্তত 10টা বস্তা আদা যদি একজনে করে পরীক্ষামূলকভাবে, হয়তো ওনার সারা সিজন আমার মনে হয় আদা কিনা লাগবে না। ধরেন আপনারা তো গ্রামে তাও জায়গা পান, শহর অঞ্চলে যারা বসত বাড়িতে থাকে, বিল্ডিং এ থাকে, তাদের তো আসলে জায়গার অনেক অভাব, হয়তো বা একটু বারান্দায় একটু জায়গা পায় অথবা বাড়ির ছাদে, সেক্ষেত্রে তারাও কি বস্তা আদা চাষ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। ইচ্ছা করলে বাড়ির ছাদে বা বাড়ির যে একটু বারান্দা আছে, ওই বারান্দায়ও যদি 5টা বস্তা এইভাবে করে রাখে, তাতে দেখা যাচ্ছে ওনার 5-6 মাসের আদা হয়ে যাবে। আপনার তো আসলে আমের বাগানই ছিল এটা, এবং আমের পাশাপাশি এই যে সাথী ফসল হিসেবে আদা রোপণ করেছেন, আপনার কি মনে হচ্ছে যে দুটো তো এক বছরেই আসলে তোলা যায় তাই না? দুটো তো একই সময়ে আসবে, ফসল তুলতে পারবেন, সেই ক্ষেত্রে কোনটা বেশি লাভবান? আম গাছই মেন ফসল হিসাবে জমিটারে প্রস্তুত করছিলাম। যখন আমি 2 বছর পরে এই জমির ভিতরে এই আদা করার চিন্তা ভাবনা করলাম, আদা করছি ও ইনশাল্লাহ আপনারা দেখতেছেন। এখন যা দেখা যাইতেছে, আমার মনে হইতেছে এই আমটাই সাথী ফসল আর আদাটাই অরিজিনাল ফসল, আপনি এটা মনে করতে পারেন। তাই আলহামদুলিল্লাহ আমি যা দেখতেছি আমার মনে হয় যে আমার এই আদাটাই মেন ফসল হয়ে দাঁড়াইছে এখন। জিন্না ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আসলে সফলতার দিকেই হাঁটছেন, এবং আমরাও আশা রাখি যে আপনি যেই প্রত্যাশা নিয়ে বস্তায় আদা চাষ করছেন সেটা আপনি সফল হন এবং আপনার এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তো আদা চাষ সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আমরা আপনার কাছ থেকে জানবো বিরতির পর। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে আপনাদের জন্য থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। জিন্না ভাই, এই যে দেখছি মাঝখানে আপনি রাস্তা রেখেছেন, তো আবার এটা দুই পাশে এভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো, তো এটার দূরত্বটা আসলে কত হওয়া উচিত, বা এরকম আর কয়টা সারি রেখেছেন আপনি? আমি মূলত মাঝখানের যে রাস্তাটা দেখতেছেন, এটা 3 ফিট, এক লাইনে এক লাইনের দূরত্ব 3 ফিট। এই পাশে গাছের লাইন মানে লম্বায় যদি ধরে দিলে কতগুলো গাছ, আর এই দৈর্ঘ্যে এরকম? এইভাবে হলো প্রতি লাইনে আমার 90টা করে গাছ আছে, এবং এরকম 36টা লাইন আছে আমার এখানে। তাতে 36 লাইনে টোটাল 3300 চারায় কিছু প্লাস মাইনাস 3300। তো এই যে কিছু কিছু গাছে দেখছি যে পাতা হলুদ হয়ে গেছে, এগুলোর কারণ কি? এগুলা মূলত ঘন বৃষ্টি, অতিবৃষ্টির কারণে এগুলা হয়েছে। সম্ভবত এগুলা আমি এই বৃষ্টিটা চলে গেলেই স্প্রে দেব, স্প্রে দিলে পরে এগুলো ঠিক হয়ে যাবে। এবং বেশ পিঁপড়াও দেখতে পাচ্ছি। জি জি, পিঁপড়ার কারণ হচ্ছে নিচে বৃষ্টির পানি, অতি বৃষ্টির কারণে পিঁপড়াগুলো উপরে উঠে গেছে, এগুলা থাকবে না, এগুলো সমস্যা না, এগুলো ঠিক হয়ে যাবে। তো এই যে বস্তায় যখন আপনি আদা চাষ করবো বা কেউ যদি করবে, যখন শুরু করবে, তো বস্তার প্রস্তুতিতে একটা ব্যাপার আছে, তো বস্তাগুলো আসলে কিভাবে প্রস্তুত করতে হয়? বস্তাগুলা প্রস্তুত করতে হয় প্রথমে, এই যে আমার বস্তাগুলো দেখতেছেন, এতে 50% মাটি আছে আর 50% অন্য অন্য পদার্থ আছে। প্রথমে মাটি, জৈব সার, যেগুলো গোবরের সার, ছাই, কম্পোস্ট সার, কিছু রাসায়নিক সার, এগুলো দিয়ে প্রথমে আমরা মাটি এক জায়গায় টেবা করি, ভিটি করি। ভিটি করার পরে এই মাটিগুলো 15 দিন অন্তর অন্তর আমি 3বার মিক্স করি, 3বার মিক্স করে আবার 15 দিন রেখে দিই, তারপরে বস্তায় দিই মাটিগুলা। বস্তায় দেওয়ার পরে আবার 15 দিন রেখে এর ভিতরে আমরা আদা বীজ রোপণ করছি। আচ্ছা, তার মানে হলো 1.5 মাস প্রায় মাটিটা এভাবে? 2 মাস লাগবে মাটি প্রস্তুত করতে বস্তা ভরা দিয়ে। আচ্ছা,
তারপরে হচ্ছে আপনি কন্ধটা লাগাবেন, তাই তো? জি জি। কন্ধ আসলে কিভাবে লাগাতে হয়, মানে প্রসেস আছে কোনো বিশেষ? প্রসেস, এই কন্দটারে প্রথমে 50 গ্রাম, এক এক বস্তায় আমার 50 থেকে 60 গ্রাম মতো এই আদার কন্দ আছে। এই কন্দটারে পরিমাণ মতন ভেঙে নিয়ে ছত্রাকনাশক ঔষধ দিয়া এটারে আমরা ওই আদাটা পানির ভিতরে ভিজিয়ে রাখার পর উঠে আবার বেশ 1-1.5 ঘন্টা ছায়া জায়গায় রাখে শুকানোর পরে এই বীজটা এনে আমরা এই 2 পিস করে 2 টুকরায় 50 থেকে 60 গ্রামের মতো হবে, 2 টুকরা করে আমরা প্রতি বস্তায় এটারে লাগাই দিই। এরপরে এটারে আবার এই কচুরিপানা আছে না, কচুরিপানা দিয়ে বস্তার মুখ ঢাইকে রাখতে হয় আদাটা যাতে উপর থেকে রোদ্রুটা না লাগে, মাটিটারে রসালো মুক্ত রাখে আর কি। তারপরে যখন চারাটা বাড়তে শুরু করে তখন কি কচুরিপানার উপর ফেলে দিতে হয়? না, আমরা এই কচুরিপানাগুলা আর ফেলি না, এর উপর দিয়েই যত পানি টানি যা কিছু দেওয়ার দরকার হয় এগুলো আমরা এর উপর দিয়েই দিই, এগুলো থাইকেই যাবে, এগুলা ফেলানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে বিশেষ যত্ন কি আছে? এর কোনো বিশেষ যত্ন বলতে আর কোনো কিছুই নাই। মানে প্রথমে যা যত্ন ওইটুকুই, পরে আর কোনো সার ব্যবহার করা যাবে না, শুধু দেখতে হবে যে এতে পানি লাগে কিনা। আর ওষুধ, এই যে আপনি দেখতেছেন যে আমার কিছু কিছু পাতা শুকায় যাইতেছে, এগুলো হলো অতিবৃষ্টির কারণে। হয়তো বৃষ্টি চলে গেলে পরে আমরা আবার স্প্রে করব, স্প্রে করার পরে এই গাছগুলো যেটা নাকি একেবারে শুকিয়ে গেছে, এই যে আপনি দেখতেছেন যে গাছটার মাছ শুকায় গেছে, এই গাছ থেকে আর নতুন পাতা বাইরে এনে সম্ভব না। তার মানে তো বেশ কষ্ট কম হয় এতে, প্রথমবার প্রস্তুত করে দিয়ে প্রস্তুতির পরে দেখাশোনা করা লাগে। জি জি জি। এই ভিতরে বস্তার ভিতরে কিছু আগাছা হয়, এগুলো ফেলে দিতে হয়। এই যে যেরকম দেখেন কিছু আগাছা হয়েছে আমার বস্তা, এই যে যেরকম এই আগাছাগুলো আছে, একবার লাগানোর পরে এর যত্ন শুধু এই আগাছাগুলো ফেলে রাখতে হবে। এই জন্য আমরা এই যে পচননাশক যে অ্যামিস্টার টপ আছে, তারপরে যে আমাদের আপা আছে কৃষি কর্মকর্তা, উনি প্রতি সপ্তাহে আমাদের এখানে আসে 1-2 বার, আসলে ওনারা যে সাজেশন দেয় ওই সাজেশন মতন আমরা ওষুধ ব্যবহার করি, স্প্রে করি, ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। তো গাছগুলো কেমন লম্বা হয়, মানে কাটা ছাটাই করতে হয়, মানে ডালপালা কাটতে হয়? না না, এই ডালপালা কোনো কিছু কাটতে হবে না। এই আদা গাছ সাধারণত মনে করেন যে আপনি তো নিজেই দেখলেন কিছু কিছু জায়গা 3 থেকে 3.5 ফিট পর্যন্ত মাটি থেকে উচ্চতা আছে, সাধারণত এরকমই হয় আর কি। যত্নর পরে এলো বিশেষ খাটো বা লম্বা এরকম কোনো কিছু। তো ভাই, যে যখন আপনি প্রথম এই যে ধান ধারণা সবকিছু মিলে চিন্তা করলেন যে বস্তা আদা চাষ করবেন, তো এই আদাগুলো যখন আপনি হারভেস্ট করবেন, আসলে এই তখনের বিষয়টা কি ভেবেছেন যে কোথায় বেচা বিক্রি করবেন? না, আমি তখন কোনো কিছু বেচা বিক্রির কথা ভাবি নাই। আমি ভাবছি যে আমার আগে ফলায় আমার দেখাইতে হবে, ইনশাল্লাহ যদি আমার ভালো ফলন হয় আমি বেচতে পারবো, এটা আমার আশা আছে। কোনো কৃষি পণ্য বাংলাদেশে অবিক্রেতা থাকে না, কারণ 2 টাকা বেশি হোক কম হোক বিক্রি হবেই। কোনো কৃষি পণ্য কারো ঘরে পড়ে নাই যে এটা বিক্রি হবে না। ঠিক আছে ভাই, আপনার কাছে এই বেচা কেনা সম্পর্কে আরো যাবতীয় তথ্য শুনবো, তবে বিরতির পর। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। আপনি তো আসলে কোনো চিন্তা ভাবনা করেননি যে কোথায় বিক্রি করবেন, যেহেতু প্রথমবার আপনার এই ফসলটা আসবে, তো তারপরও তো একটা ভাবনা চিন্তা করতে হয় না, কারণ এখান থেকে তো আপনি বেশ অনেক পরিমাণে আদা মানে হারভেস্ট করতে পারবেন, তো ওগুলো কোথায় বিক্রি করবেন খোঁজ খবর নিয়েছেন? জি আপা, আমি আগে চিন্তা করি নাই যে আমার এই আদা হারভেস্টিং করে আমি কোথায় বিক্রি করব, কোথায় মার্কেটিং করবো, এগুলো আমি চিন্তা ভাবনা করি নাই। তবে এখন আমি দেখতেছি যে এই আমার আদা হারভেস্টিং করার পরে বিক্রি করার মতো জায়গা অনেক আছে। যেরকম অনেক কৃষক আমার কাছে চাইছে বীজ হিসেবে, হয়তো দেখা গেছে আমি পুরো বীজ হিসেবে চালাইতে না পারলে পরেও যে কোনো বাজারে নিয়ে আদা বিক্রি করার মতো জায়গা আছে। তাহলে আপনার এই জমিতে কতটুকু খরচ হয়েছে যখন আপনি বীজ আনলেন? আমার এই জমিতে পুরো 2,20,000 টাকার মতো খরচা হয়েছে। মানে 1 বিঘা জমিতে তাহলে 2,70,000 টাকা মাত্র আপনার খরচ হয়েছে, তাই তো? জি। তাহলে এখান থেকে তো আপনি বললেন যে এর 2 ডাবল আসলে দাম পাওয়ার আশা রাখছেন। তো এই যে বীজগুলো আসলে কেমন খরচ পড়ে, মানে বস্তা প্রতি যদি আমি হিসাব করি তাহলে পার বস্তায় কেমন কি খরচ হতে পারে?
আমি মোটামুটি এই বস্তা প্রস্তুত করায় থেকে এ পর্যন্ত প্রত্যেক বস্তায় আপনার 70 থেকে 80 টাকার মধ্যে খরচ আচ্ছা হয়ে যাবে মোটামুটি আপনার হারভেস্টিং পর্যন্ত। আর আমি এই বীজগুলো মূলত রাঙ্গামাটি থেকে কালেকশন করছি। আচ্ছা রাঙ্গামাটি থেকে বীজগুলো আমি কিনছিলাম ওখান থেকে 10,000 টাকা মন। তার মানে 1 বিঘা জমি থেকে কত পরিমাণে আদা আপনি হারভেস্ট করতে পারবেন বলে ধারণা করছেন? তো আমি আপনার মোটামুটি একটা ধারণা দিতে পারি। আমার এই জায়গায় 3300 বস্তা আদা আছে, যদি আমি 1 কেজি করে হারভেস্ট করি তাহলে 3 টনের উপরে। প্রতি কেজি বাজার মূল্য যদি 150 টাকাও থাকে তাহলে 3 দেড়ে 4.5 লাখ 5 লক্ষ টাকার আদা হবে এখানে। এখন তো বস্তা আদা চাষ করছেন, এটাকে কি অব্যাহত রাখবেন নাকি ভবিষ্যতে আসলে পরিকল্পনা কি এটা নিয়ে? তা আমি পরিকল্পনা করছি এই বছর আরো বেশি করব, 10,000 বস্তা করার চিন্তা ভাবনা। আসেন আপনার পরিচয় করাই দেই। ইনি হলেন আমাদের কৃষি অফিসার আনোয়ার স্যার, সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আপা। আপনারা যেহেতু চলে আসছেন, বেশ ভালো হলো। আপনাদের কাছ থেকে একটু জানার আছে যে আসলে উনি যখন আদা চাষ শুরু করেন উনি কিন্তু বাজার ব্যবস্থাপনা নিয়ে ভাবেনি। তো বাজার ব্যবস্থাপনা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখান থেকে আদা যখন উনি হারভেস্ট করবে বাজারে কিভাবে বিক্রি করবে এই বিষয়ে আসলে ওনাদের ধারণাটা কতটুকু নেওয়া দরকার বলে আপনি মনে করেন, বা বাংলাদেশে আদা চাষ কতটা সম্ভাবনাময়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে আসলে আমাদের জিন্না ভাই যে আদাটা চাষ করেছেন সেটা আমাদের লোকাল আদা না, এটা হচ্ছে পাহাড়ি আদা। তো এমনিতেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই বস্তায় আদা চাষটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বীজও অনেক বেশি প্রয়োজন হচ্ছে। বিগত সময় ফরিদপুরে কখনোই আদা চাষ হতো না। এই বস্তায় আদা চাষ গত 2 বছর থেকে শুরু করছি। আমাদের জিন্না ভাই গতবারও অল্প একটু করেছিলেন, এবার আমাদের কারিগরি পরামর্শে আরও অনেক বাড়িয়েছেন। খাবার জন্য যে আদাটা ব্যবহার করি সেটার থেকে আরও অনেক দামে বিক্রি করতে পারবেন, কারণ এনার আদাটা পুরোটাই বীজ আদা হিসেবে বিক্রি হবে। আমাদের ফরিদপুরে আগে যেখানে আদা চাষই হতো না সেখানে এই বছর প্রায় 7,890 বস্তায় আদা চাষ হয়েছে। আমি মনে করি এটা অনেক বড় পরিবর্তন, যেখানে কিছুই ছিল না সেখানে এত পরিবর্তন হচ্ছে। 95% আদা দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এই আমদানি নির্ভরতাটা আমরা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো, কারণ আমি আগেই বলছিলাম যে এই আদা চাষটা খুবই সহজ পদ্ধতি এবং কৃষক চাইলে তার বাড়ির আনাচে কানাচে যে কোনো একটা জায়গায় করতে পারে। এটার দিকে যদি আমাদের কৃষকরা অগ্রগামী হয় তারা একদিকে লাভবান হবে, অন্যদিকে আমাদের বাংলাদেশের সরকারের যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন সেটা থেকে আমরা অনেক এগিয়ে থাকতে পারবো। আর এইভাবে এগিয়ে যাক আমাদের বাংলাদেশের কৃষি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন। জি আপা, আপনি বললেন। আমাদের কৃষি ও কৃষ্টি। মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষে লাভবান কৃষকেরা। বিষমুক্ত সবজি চাষে কৃষিক্ষেত্রে অন্যতম উপায় মালচিং পদ্ধতি। কম খরচে অধিক উৎপাদনে এই পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কৃষকরা। প্রতি বিঘায় খরচ হইতো আমাদের থেকে বা 15-20 হইতে 30,000 টাকা। এখন প্রতি বিঘায় একটু খরচও বেশি, লাভবানও বেশি। মৌসুমের শুরুতেই জলধার মাঠ জুড়ে আগাম জাতের টমেটোর চাষ। তবে মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি প্রযুক্তির পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে এই অঞ্চলের কৃষকরা আগাম জাতের টমেটো, বিশেষ করে প্রফিটালি নামের একটি জাত চাষ করে সাধারণ টমেটোর চেয়ে দ্বিগুণ তিনগুণ লাভ করছে। বেশি দামে বিক্রি হচ্ছে জুলধা ডাঙ্গার চরে মালচিং পদ্ধতিতে উৎপাদিত টমেটো, যেখানে সরকারের পাশাপাশি PKSF এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কৃষকদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে। আগামজাত করার কারণে অন্য সময় যেটা মাঠে হয়তো বা 15 টাকা 20 টাকা কেজি হিসেবে সে বিক্রি করতো, আর আগামজাত করার কারণে সে হচ্ছে গিয়ে 80 টাকা 83 টাকা 85 টাকা বিক্রি করতে পারতেছে। তো এখানে লাভের দিক থেকেও একটা পার্থক্য আছে, আর খরচের দিক থেকেও একটা পার্থক্য আছে। এই দুইটা পার্থক্য হচ্ছে কৃষকের জন্য লাভজনক একটি পার্থক্য। তো আমরা আসলে কৃষক পর্যায়ে যেটা আসলে কৃষকদের জন্য লাভবান হবে, এটা কৃষকের মাধ্যমে এই টেকনোলজি করানোর মাধ্যমে সেটা সম্প্রসারণ করার কার্যক্রম হিসেবে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যেটা PKSF এবং মমতার মাধ্যমে জুলদার এই গ্রামে এটা চলমান আছে। বছরের সেপ্টেম্বরের শুরুতেই টমেটোর চারা রোপণ করা হয়, আর নভেম্বর থেকে টমেটো মাঠ থেকে তোলা হচ্ছে। সরকারের আধুনিক কৃষির উন্নয়নের ফলে এবং সরকারি বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতায় কৃষকেরা লাভবান হচ্ছেন আগাম জাতের টমেটো চাষে। লেবার খরচ একটু আগে চেয়ে কম হচ্ছে। আগে আগাছা সাফ করার জন্য অনেক শ্রমিকের প্রয়োজন হতো, এখন তেমন শ্রমিকের প্রয়োজন হয় না আগাছা পরিষ্কার করার জন্য।
আগাছা এখন পরিষ্কার করে 1-2 দিন পরিষ্কার করলে হয়ে যায়। আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আরটিভির পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 0187818407। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।